নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি থিয়ে লাভার্সের আয়োজনে গিরিশ মঞ্চে আয়োজিত হয়ে গেল নাট্য সমারোহ 2025। ছিল একগুচ্ছ নাটক সহ সেমিনার, গুণীজন সম্বর্ধনা ও আরও অনেক কিছু। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সাথে রোজ দেখা হয়, কিন্তু কথা তো হয় না সেভাবে। হ্যাঁ, দেখা হয় তো বাসে, ট্রামে, রাস্তায়, অটোতে, যাকে আপনি নিষ্পলক দৃষ্টিতে বিদ্ধ করেন বারংবার। দেখেন কপালের টিপটা ঠিকঠাক আছে কিনা, লিপস্টিকের রং সেটা কতটা গাঢ়, শাড়ির কুচি, বুকের আঁচল, আর তার আড়ালে থাকা আপনার স্বপ্নের চাহিদা। স্পর্শের ইচ্ছাকেও দেখতে চান। কি বললেন? আমি কে বুঝতে পারছেন না? আমি হলাম আপনার সেই কাঙ্ক্ষিত চাহিদার অত্যাচার আর মার সহযোগে সহবাস। এই ছিল আমার জীবন। যদি কখনো বাপের বাড়ি যাওয়ার কথা বলেছি, তাহলে সকল কথা বলা বন্ধ করে দিত। বেশি চাপাচাপি করলে বলতো, तेरी माई को ला दे, वो करी तेरी सारी काम। बच्चा भी उनसे करा लेगा, तुझसे तो नहीं हो पाई मदर। একদিন রাতে একা একা শুয়ে আছে, অপেক্ষা করছে একটু পরেই স্বামী ঘরে ঢুকবে। হ্যাঁ, ঠিক তাই। দরজা খোলার আওয়াজ আস্তে আস্তে এসে আমার মাথার কাছে শোন না মেয়ে, পশু যদি ঝাঁপিয়ে পড়ে তোর উপরে আটটা নিতে, বাধা দিলে নষ্টা তুই, মেনে নিলে ভ্রষ্টা তুই। পুরুষ ছাড়া কোন মেয়েটা নষ্ট হয়? সবাই যদি নষ্ট মেয়ে, নষ্ট পুরুষ কোথায় পায়? বল বল না রে, নষ্ট পুরুষ কোথায় পাই? তিনি নাকি আহত হয়ে এইখানে কোথাও আত্মগোপন করে আছে, কিন্তু কোথায় গেলে? তাকে যে আমার ভীষণ প্রয়োজন। যুবরাজ দুর্যোধনের পতনের সঙ্গে সঙ্গে কুরুক্ষেত্রের যুদ্ধের সমাপ্তি ঘোষণা হয়েছে। বিশাল কৌরব বাহিনীর এখন হাতে গোনা মাত্র 4 জন আমরা জীবিত। মহান আচার্য কৃপাচার্য, আপনি বৃদ্ধ হয়েছেন, তাই আপনি ভুলে গেছেন আপনার, আমার অন্নদাতা, আশ্রয়দাতা দুর্যোধন এখনো জীবিত। আর যতক্ষণ তার শ্বাস রয়েছে ততক্ষণ যুদ্ধ বেঁচে আছে। বন্ধু দুর্যোধন বলেছিলেন, বিনা যুদ্ধে নাহি দিব সুচাক্র মেদিনী, মেদিনী। এবারেও আমাকে ওই সুত পুত্রের অধীনে যুদ্ধ করতে হলো। যুদ্ধে অন্যায় ভাবে বধ হলো কর্ণ, পতন ঘটল কৌরব পক্ষের 3য় সেনাপতি। কিন্তু তারপরও তো যুবরাজ তোমার কাছে এসেছিলেন, তোমার পরামর্শ চেয়েছিলেন। যুদ্ধ তুমি করবে এবং কৌরবদের 5ম সেনাপতি হিসেবে যুদ্ধ করবে। হ্যাঁ, যুদ্ধ করব। কৌরবদের 5ম সেনাপতি হিসেবে যুদ্ধ করব, ধ্বংসলীলা চালাবো, হত্যা করবো। যুবরাজ উঠে আসুন।
যুবরাজ আমাকে অনুমতি দিন। আজ রাতে পিতৃহন্তা পঞ্চাল দৃষ্টদুম্ন সহ সমস্ত পাণ্ডবদের কতকাটা করব। আমি জানি আমাকে বেঁচে থাকতে হবে যুদ্ধের সাক্ষী হিসেবে। পরবর্তী প্রজন্মকে, আমার সন্তানকে এই গল্প শোনাতে হবে কিভাবে পাণ্ডবরা প্রতারিত, লাঞ্ছিত হয়েছিল, কিভাবে কৌরবরা তাদের প্রাপ্যটুকু তাদের না দিয়ে অন্যায়ভাবে বঞ্চিত করেছে। এত ভিড় কেন? এত ভিড় কেন? আর কে কারা আসছে? এত ভিড় কেন? এত ভিড় কারা? তোমরা কারা কারা আসছো? আমার শত ভ্রাতা, আমার ভ্রাতারা সব আসছে। ভাই দুঃশাসন, তোমার বুক চোরাই রক্তের ধারা এখনো স্পষ্ট দেখতে পাই। দুটো নাটকই ভীষণ সুন্দর এবং সুপরিকল্পিত, সুচিন্তিত। নাটকের অনুষঙ্গ যেগুলো থাকে সেগুলো খুব চিন্তা ভাবনা করে এখানে ব্যবহার করা হয়েছে। আমি চাইবো, বা আমার মনে হয় আমাদের অধিকাংশ দর্শকেরই এটাই মতামত নাটক দেখার পরে অবশ্য, যে এই নাটক দুটো আরো আরো অনেক বেশি অভিনীত হোক, অভিনীত হওয়াটা দরকার। বিশেষ করে দ্বিতীয় নাটকটি, প্রথম নাটকটিও বর্তমান সমাজে প্রতিচ্ছবি দেখিয়ে দেয়, আর দ্বিতীয় নাটকটি অন্তত চারিদিকে যে দখলদারির পালা চলেছে, অর্থাৎ যুদ্ধবাজদের যে দখলদারির পালা চলেছে, সেটার থেকে নিবৃত্ত হবার কথা। সবার ভালো হোক থিয়েটারে। আজকে থিয়ে লাভার্সের আয়োজিত যে অনুষ্ঠান গিরিশ মঞ্চে দেখলাম দুটো নাটক। প্রথমটি একক অভিনয় ছিলেন একজন অভিনেত্রী, নামটা আমি ওনার স্ত্রী নামটা মনে পড়ছে না আমার। আর দ্বিতীয়টিও মহাভারতের একটি কাহিনীর অবলম্বনে, দুর্যোধন অশ্বত্থামা এই যুদ্ধের পরবর্তী একটি পর্যায়ে। দুটো নাটকই ভীষণ ভালো। এইটা নিয়ে আলাদা করে এই মুহূর্তে নাটকটা দেখে বেরোলাম, এর বেশি কিছু বলতে পারছি না। থিয়ে লাভার্সকে আমাদের অনেক শুভেচ্ছা। খুবই কাছের মানুষ বর্গদার এই যাত্রা আরও চলুক, অনেক শুভেচ্ছা। যে দলের নাটক দেখতে এসেছি আজকে, থিয়ে লাভার্স, এটি আমাদের পরিবার, আমার দল, আমার দাদার দল বর্গনাথ ভট্টাচার্য এবং তার টোটাল ফ্যামিলি আমার পরিবারের মতন। আমরা একসাথে কাজ করি, একসাথে ওঠা বসা করি এবং সুখ দুঃখের কথা একসাথে আমরা ভাগ করে নিই। আজকে গিরিশ মঞ্চে যে নাটক হলো, দুটি নাটক আমি দেখলাম, অসাধারণ দুটি নাটক। একটি মহিলা কেন্দ্রিক, যেটি প্রথম নাটক হলো আর কি, যে ডিরেকশান দিয়েছে একটি জুনিয়র ছেলে, অসাধারণ ডিরেকশান দিয়েছেন। এবং পরে যে মহাভারত অবলম্বনে যে নাটকটি হলো, মহাভারত নিয়ে, সেটা অসাধারণ আরেকটি নাটক হলো। আসলে থিয়ে লাভার্স মানে ভর্গদা একটু অন্যরকমভাবে নাটকগুলো ভাবনা চিন্তা করে, কারণ ভর্গদার সাথে আমি এর আগে অনেক কাজ করেছি, কারণ ভর্গদার চিন্তা ভাবনাটাই একদম অন্যরকম। তথাগতভাবে যে অন্য লোকের একটা স্ক্রিপ্ট নিয়ে নিলাম, সেটাকে করলাম, তা নয়। ভর্গদা চেষ্টা করে নিজের থেকে কিছু বার করা, মানে নিজের ভাবনা, নিজে ভাবছে, ভেবে সেখান থেকে একটা নতুন প্রোডাকশান তৈরি করছে। সেই প্রোডাকশানটাকে এমনভাবে নিজে সেখানে ওয়ার্কশপের মাধ্যমে, গানের মাধ্যমে, ফিজিক্যালিটি ট্রেনিং থেকে শুরু করে, মঞ্চ ভাবনা থেকে শুরু করে, অভিনেতা অভিনেত্রীদের নিজে ট্রেনিং দিয়ে, মানে কিভাবে মঞ্চে দাঁড়াবে তারা, কিভাবে কথা বলবে, কিভাবে মিউজিকটা নেবে, কিভাবে লাইটটা নেবে, কিভাবে সাউন্ডটা নেবে, প্রত্যেকটা অ্যাক্টার্সকে ভর্গদা নিজে তৈরি করে আর কি, তৈরি করে তারপরে তাদেরকে পারফরমেন্স করতে নামায় এবং সেটা একটা আলাদা জায়গা তৈরি হয় নাটকের। আর থিয়ে লাভার্স আজকে 40 বছরে পা দিয়েছে। এই 40 বছর
মানে চারটিখানি কথা নয়, 40 বছরে ঘাম রক্ত জল করে দলটাকে এগিয়ে নিয়ে যেতে হয়েছে। ভর্গদার পরিবার এবং ভর্গদা নিজে এবং দলের যারা আছে সকলে মিলে 40টা বছর মানে পার করতে হয়েছে। মানে ওই আমরা যখন বলতাম যে থিয়েটার বুঝেছে, থিয়েটার বলেছে, শুধু ভালোবাসা ধর্মের নয়, এরকম একটা লাইন আছে আর কি। অর্থাৎ এই যে থিয়েটার করার জন্য নিজেকে উজাড় করে দেওয়া আর কি, নিজেকে ঢেলে দেওয়া, সেটা মনে হয় ভর্গদার কাছ থেকে অনেকটা প্রেরণা পেয়েছি আমি। এবং থিয়েল আবাস এগিয়ে যাক, থিয়েল আবাসের পাশে সবসময় আমি আছি। থিয়েল আবাস ভালো ভালো প্রোডাকশান করুক, আর সেই প্রোডাকশান মার্কেটে ছড়িয়ে দিক, মানুষের মধ্যে ছড়িয়ে দিক। এই বর্তমান সময়ে দাঁড়িয়ে যে প্রোডাকশানটা হলো, আমার মনে হয় গোটা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে এই প্রোডাকশানটা হওয়া উচিত। যদি আপনাদের কখনো সুযোগ হয় নাটকটা দেখবেন এবং নাটক নিয়ে চর্চা করবেন, নাটকের পাশে থাকুন এবং থিয়েল আবাসের পাশে থাকুন। দুটোই ভালো লেগেছে, পরেরটা তো অসাধারণ লেগেছে। নারী হিসেবে প্রথমেরটাও ভালো হয়েছে, দ্বিতীয়টা তো অসাধারণ হয়েছে। মানে প্রত্যেকের এক্সপ্রেশন, অ্যাক্টিং, মানে দেখে শেখারও আছে, জানারও আছে, এবং আমরা অনেক কিছু হয়তো জানি না, সেগুলোও আমরা জানতে পারছি। আমার তো ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে। মহাভারত কেন্দ্রিক নাটক দেখলাম আমরা। মহাভারতের গল্প তো আমরা ছোটবেলায় সবাই শুনেছি এবং যত দেখি তত আমরা নতুনভাবে পাই। তো আজকের এই যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে আজকে এই নাটকটা কতখানি প্রাসঙ্গিক বলে আপনার মনে হয়েছে? মহাভারত যখন লেখা হয়েছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সব সময়ের জন্য অসাধারণ। মানে আমরা হয়তো রামায়ণ মহাভারতে এমন কিছু জিনিস আছে যেগুলো, যেমন আপনার পক্ষীরাজ ঘোরা যাচ্ছে, সামথিং জিনিস, আমাদের প্লেন কনসেপ্টগুলো, পরমাণু, অনুপরমাণু শব্দগুলো, এভরিথিং মানে অনেক আগে থেকে তারা তৈরি করে দিয়েছে। আমরা হয়তো অনেক পরে এসে সেগুলোকে অন্যভাবে মানে বাস্তবায়িত করেছি। তো অভিনয় টপিকটা নিয়ে তো কোনো কথা নেই, কিন্তু অভিনয়গুলো আমার খুব ভালো লেগেছে। উত্তরীয় আমাদের তরফ থেকে, তারপরে স্মারকটা। ধন্যবাদ আমাকে এই মঞ্চে সুযোগ দেওয়ার জন্য। আমি একজন ক্ষুদ্র মানুষ, আজকে আপনাদের সামনে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আমাদের মধ্যে আজকে 3 জন আমাদের অতিথি রয়েছে, যারা গোটা পশ্চিম বাংলা নয় ভারতবর্ষ জুড়ে তারা থিয়েটার নিয়ে চর্চা করেন, থিয়েটার করেন এবং থিয়েটার দেখেন, থিয়েটার নিয়ে গবেষণা করেন। সেই 3 জন মানুষকে আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি। থিয়েল আবাস আমাদের একটি পরিবার, আমরা একসাথে থাকি, একসাথে কাজ করি এবং আপনারা যারা এসছেন আজকে নাটক দেখতে, আমাদের কথা শুনতে, আমাদের গুণীজনদের কথা শুনতে, সকলেই আমরা একটা পরিবারের মতন। আমরা ডেকে নিচ্ছি মঞ্চে আমাদের গুণীজনদের। আমি প্রথমে ডেকে নিচ্ছি শৈলীল সরকারকে, আমরা মঞ্চে আহ্বান করছি। সঙ্গে ডেকে নিচ্ছি আমরা রঞ্জন দাকে এবং একসাথে 3 জনকে আসতে বলবো। আমরা ডেকে নিচ্ছি আশিস দাকে। 3 জনে যদি একসাথে আসেন, রঞ্জন দা, শৈলীল দা এবং আশিস দা। নিচ্ছেন শৈলীল সরকারকে, বিখ্যাত নাট্যকার এবং পরিচালক এবং রাইটার এবং অ্যাক্টর, আমাদের সকলের গুরুদেব। থিয়েল আবাসের নাট্য সমারোহে হে গুণী বন্ধু নাট্যজন সলিল সরকার, ঘুটি ঘুটি পায়ে বাংলার বিভিন্ন মঞ্চে 50 বছর অতিক্রম করেছেন। আপনার নাট্য গবেষণা, আপনার প্রবন্ধ, আপনার রচিত নাটক, হে অধ্যাপক, হে নাট্যচিন্তক আমাদের সমৃদ্ধ করেছে। আপনাকে ভালোবাসায় শ্রদ্ধায় বরণ করতে পেরে থিয়েল আবাস পরিবার আনন্দিত ও গর্বিত। বন্ধু, ভালো থাকবেন। আমাদের আরেকজন বিখ্যাত মানুষ রঞ্জন গঙ্গোপাধ্যায়কে সারা পশ্চিমবাংলা জুড়ে দেখবেন থিয়েটার নিয়ে সবসময় চর্চার মধ্যেই আছেন এবং থিয়েটার দেখার খুব একটা আগ্রহী মানুষ। বলিষ্ঠ পদক্ষেপে বাংলা নাটকের বিভিন্ন মঞ্চে আপনার উপস্থিতি, আপনার লেখা, আপনার বক্তব্য আমাদের উদ্বুদ্ধ করেছে। আপনার বিশ্লেষণ, মেধাযুক্ত মতামত, সর্বোপরি দর্শক ও মঞ্চের মেলবন্ধনে আপনার নিরন্তর পরিশ্রমকে আমাদের প্রণাম। আপনাকে ভালোবাসায় শ্রদ্ধায় বরণ করতে পেরে
থিয়েলাভার্স পরিবার আনন্দিত ও গর্বিত। বন্ধু ভালো থাকবেন। 13ই জুন 2025 গিরিশ মঞ্চ। ধন্যবাদ পল্টুদাকে। বিভিন্ন প্রান্তে গিয়ে থিয়েটার দেখেন, ছোট বড় মাঝারি, ছোট দলের সাথে বড় দলের সাথে, যেখানে থিয়েটারে খবর পায় বিভিন্ন পেস, নতুন নতুন পেসে সে জায়গায় পৌঁছে যায় থিয়েটার দেখার জন্য এবং থিয়েটার নিয়ে আলোচনা করে। আমরা তাকে পেয়েছি আমাদের মধ্যে। আমরা বড় ঋত্বিক পাল আমাদের মধ্যে এসছেন, ছোট ভাই, বরণ করে নিচ্ছে আমাদের আশিস গোস্বামীকে। আপনার লেখনী দ্বারা বিশ্লেষণ সময়কে অতিক্রম করার প্রয়াস এই সময়ের বাংলা নাটককে সমৃদ্ধ করেছে। আপনার নবীন শিল্পীকে উৎসাহিত করে সার্বজনীন করে তোলার অমূল্য প্রচেষ্টাকে আমাদের প্রণাম। আপনার মূল্যবান গবেষণা আরও ঋদ্ধ করুক আমাদের। আপনাকে ভালোবাসায় শ্রদ্ধায় বরণ করতে পেরে থিয়েলাভার্স পরিবার আনন্দিত ও গর্বিত। বন্ধু ভালো থাকবেন। ধন্যবাদ ঋত্বিক পালকে। আমাদের যে গোটা পশ্চিম বাংলা জুড়ে এবং ভারতবর্ষ জুড়ে থিয়েটার চলছে, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন নানানভাবে থিয়েটার চলছে। আজকে থিয়েলাভার্স দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। তারা এই নাট্য দল, তাদের এই নাট্য দলের যে প্রয়াস আজকে আপনারা দেখলেন, দুটি নাটক আপনারা দেখলেন। এরপরে আরেকটি নাটক আছে, আমাদের আলোচনা হওয়ার পরে একটি ছোট্ট নাটক আছে, সেই নাটকটা অবশ্যই আপনারা দেখবেন। আজকে গুণী মানুষদের কাছ থেকে আমরা নিজেদের মতন করে দু চার কথা শুনে নেব। আজকে আসলে আমার কখনো কথা বলতে পারি না আমি, আমার বুকটা খুব ধকপক ধকপক করছে আর কি। মানে এত ভালো মানুষ, গুণী মানুষ দের পাশে পেয়ে আমি দাঁড়াতে পেরেছি। আসলে নিজেরই হাত পা কাঁপছে আর কি, যে কি প্রশ্ন করব আর কি। ভুল বলে ফেললে হয়তো পরে হাসাহাসি করবে, কিন্তু ক্ষমা করবেন, হয়তো আমি ভুল বলেই ফেলতে পারি, কারণ আমি কখনো আর কি কথা বলতে পারি না। আজ আমাকে থিয়েলাভার্সের ডিরেক্টর ভর্গনাথ কথা বলার সুযোগ দিয়েছে, তাই একটু আজকে গুণীজনদের সাথে একটু কথা বলবো। প্রথমে আমরা চলে যাই আজকের যে দুটি নাটক হলো, সেই দুটি নাটকের নিয়ে যদি কিছু কথা বলেন। আমি প্রথমে যে প্রথম নাটক এবং দ্বিতীয় নাটক, দুটি নাটক অসাধারণ দুটি নাটক হলো, এবং এই দুটি নাটক নিয়ে যদি ছোট্ট ওপরে আমি আশীর্বাদই প্রথমে বলি যে যদি এই বিষয়ে কিছু বলেন। নমস্কার। প্রথমেই আমি আমার এই যা সম্বর্ধনা দিলেন থিয়েলাভার্স, তাকে আমার কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা শব্দটা বোধহয় না বললেও হয়, কারণ থিয়েলাভার্সের যদি 42 বছর হয়, অন্তত 35 বছর ওর সঙ্গে আমার পরিচয় আছে। এবং আজকে থিয়েলাভার্স যে মাঠে ঘাটে নানান জায়গায় দিনের পর দিন কাজ করে বেড়াতো, মাঝখানে একটু ভাটার টান গিয়েছিল, তারপরে আবার ওরা কাজ করছে, এই সবটা মিলিয়ে ওদের সঙ্গে পরিচয়। এবং এখানে আমরা যে তিনজন আছি, তপন তুলনায় একটু একটু পরে, ভর্গ, এই আমাদের সঙ্গে পরিচয়ের সূত্রটা আমরা অনেক দিনের, বহু দিনের আমাদের। তা আজকে যখন আমরা তিনজন এই এক জায়গায় বসবো ভাবলাম, তখন একটাই মনে হয়েছিল যে যাকে অনেকদিন বাদে তিন পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে। আর ভাবছিলাম আর একটা বিষয়, সেটা হলো যে আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ওদের 42 বছর, এই 42 বছরকে আমার অভিনন্দন জানিয়ে যেটা বলে, দুটো নাটক দেখলাম, দুটো নাটক দেখার সঙ্গে সঙ্গেই নাটক নিয়ে কিছু বলাটা খুব মুশকিলের বিষয় হয়ে দাঁড়ায় আর কি। কম সময় এটুকু বলা যে হ্যাঁ, বেশিরভাগ সময় যখন নাটক দেখি খুব বিরক্ত লাগে। এখন বয়সের জন্য হয়তো হতে পারে যে নাটক দেখতে খুব বিরক্ত লাগে,
এবং বহু সময় হয় যে নাটক দেখতে ইচ্ছেও করে না। তো আজকে যে দুটো প্রযোজনা দেখলাম, এতে অনেক কিছু বাহাদুরি কিছু নেই, খুব সহজভাবে, খুব সিম্পল, যে কথাটা বলতে চায় সেই কথাটা বলে দেওয়া। এই সহজভাবে বলাটার যে বিষয়টা, এইটা আমার ভালো লেগেছে। বিষয়ের দিক থেকে যেটা বলা, একেবারে প্রথম যে নাটকটি, ওই বিষয়টা অনেক, আমরা যদি বিমলকরের উপন্যাসে আমরা দেখেছি এই ধরনের বিষয়, আমরা সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাসে এই ধরনের বিষয়গুলো জেনেছি, যে এইরকম একটা কালচার রয়েছে আমাদের, হয়তো এখনো রয়েছে বিষয়টা, সেইটাকে মঞ্চে নিয়ে এসছে। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে এই নাটকটা করবার জন্য যে সেটটা তৈরি করা হয়েছে, সেই অত বড় সেটটা না করলেও আরও সহজভাবে কাজটা করা যেত। শুধু আলো এবং মিউজিক ছিল, সেটা দিয়েই নাটকটা করা যেত। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ওরা সাহস করে একটা খুবই ছোট, আমার মনে হয় মিনিট 20 একটি নাটক প্রযোজনা, এইটা একটা কিন্তু খুব ভালো বিষয়। ভালো বিষয় এই কারণে বলি যে আমাদের এখন অনেকে একটু নাক সিটকই আমরা, যে এত ছোট নাটক, কিন্তু মানুষের এখন দেখার ধৈর্য কমে গেছে। অর্থাৎ আমার কথাটা চট করে বলে ফেলতে হবে, এটা প্রায় সারা পৃথিবী জুড়েই একটা নাট্যচর্চার মধ্যে জুড়ে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে ওই ছোট নাটকটি আমার কাছে মনে হয়েছে খুব জরুরি এবং বহুল অভিনীত হওয়া যায় উচিত। এবং বর্গর কাছে বলবো যদি একটু ভাবেও যে আমি সেটটাকে বাদ দিয়ে আরও সহজভাবে প্রযোজনাটাকে যদি করা যায়, তাহলে বোধহয় ও সহজেই বিভিন্ন জায়গায় নাটকটা করতে পারবে। এবং করোনার পরে যেটা হয়েছে যে বহু ছোট জায়গা অজস্র তৈরি হয়েছে, এবং থিয়েটার করতে চাইলে এখন শুধুমাত্র কলকাতা বা কলকাতার আশেপাশেই ঘুরে বেড়াতে হবে এরকম নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে বহু জায়গা তৈরি হয়েছে যেখানে এই ধরনের নাটকগুলো সহজেই নিয়ে যাওয়া যায়, করা যায়। সেই দিক থেকে একটা সদর্থক একটা পদক্ষেপ বলে আমি মনে করি। আর দ্বিতীয় নাটকটা নিয়ে আর কি বলবো, দ্বিতীয় নাটকটা, হ্যাঁ, আমরা আজকে যে পরিস্থিতির মাঝখানে আমরা আছি, পৃথিবীটা এত গোলযোগের মাঝখানে পৃথিবী, সেই মাঝখানে দাঁড়িয়ে এই ধরনের কথাগুলো যে নতুন উচ্চারিত হচ্ছে তা নয়, কিন্তু বারবার উচ্চারিত হওয়া দরকার। যুদ্ধের নৃশংসতা সবটা মিলিয়ে পরের যে নাটকটি, সেই নাটকটি যে কথা বলে, সেটা আজকে একেবারে প্রত্যক্ষ অভিজ্ঞতার কথাই সে বলে। এবং বহু বছর আগে আমাদের মহাকাব্যে এর উপাদানগুলো ছিল, এবং যুগে মহাকাব্যের সেই উপাদানকে বিভিন্নজন বিভিন্নভাবে তারা ব্যবহার করেন, ব্যাখ্যা করেন। আজকে আমরা সেই ব্যাখ্যারই আরেকটি উপস্থাপন আমরা দেখলাম। এবং ওটা সম্পর্কে যেটা বলা, সেটা হলো যে নাটকটি একটু লাউড অ্যাক্টিং কোথাও আমার লেগেছে। আমি একেবারে এই বয়সে দাঁড়িয়ে খুব না মিথ্যে কথা বা মন জোগানো কথা এসব বলতে ভালো লাগে না আর কি, ঠিক আছে। মানে ভর্গ যেখানে যে স্কেলে অভিনয়টা করছে, এখানে তার সামনে পাশাপাশি এটা একটু লাউড লাগছে, সেটাকে যদি একটু ঠিক করা যায় ভালো হয়। আর নাটকটা খুবই উপযোগী একটা সময় তৈরি করা। এই নাটকটা অভিনয় করা যায় বিভিন্ন জায়গায়। বেশিরভাগ সময় যেটা হয় আমাদের, আরও একটা যে প্রথমে বললাম যে নাটক দেখতে ইচ্ছে করে না হচ্ছে যে কেন যে নাটকটা করা হচ্ছে, কাদের জন্য করা হচ্ছে, কী ভেবে করা হচ্ছে, এগুলো অনেক সময় বুঝতেই পারি না আর কি। কিন্তু এই ধরনের একটি নাটক দেখলে মনে হয় যে আজকের যে বিধ্বস্ত পৃথিবী, আমরা আজকে বসে তিনজন বলছিলাম যে কি দুরবস্থার মধ্য দিয়ে আমরা চলছি, শুধু আমরা নয়, সারা পৃথিবী চলছে। সেই দুরবস্থার মাঝখানে দাঁড়িয়ে এই ধরনের প্রযোজনা, এই ধরনের কাজগুলি বেশি হওয়া উচিত। সেই দিক থেকে বর্গ যে কাজটা করেছে, তাকে আমি সাধুবাদ জানাই। ত্রুটি বিচ্যুতি যা আছে সেটুকু নিশ্চয়ই প্রথম শো, সেটুকু কেটে যাবে, কেটে গিয়ে হয়তো একটা আরও ভালো প্রযোজনা, প্রত্যেক অভিনয়েরই, প্রত্যেক প্রযোজনারই 8-10টা শো হয়ে যাওয়ার পরে তারপরে সে একটা ঠিকভাবে দানা বাঁধে
সেই 10টা অভিনয় করার জন্য যে অর্থ লাগে সেটা হয়তো সবসময় পাওয়া যায় না, হল পাওয়া যায় না, নানান কিছু সমস্যা থাকে। তার মধ্যেও আমরা একেবারে একটা গ্লান্সও জিজ্ঞেস করেছে, এটুকুই আমার বলার। আমার নিশ্চয়ই এর থেকে ভীষণ ভালো বলবেন রঞ্জন এবং সলিলদা, দুজনেই আছেন, দুই দাদা, তারা আমার থেকে নিশ্চয়ই ভালো বলবেন। তো আমি আপাতত এইটুকুই বলছি আপনাদের সম্পর্কে। ধন্যবাদ আশিস দাকে, ধন্যবাদ জানাচ্ছি। অনেক সুন্দর একটি বিশ্লেষণ করলেন। আসলে নাটক দেখার পরে সত্যি সেই নাটক নিয়ে সঙ্গে সঙ্গে বিশ্লেষণ করা যায় না, ফলে সেটা খুবই অন্যায় হয়। কিন্তু আমাদের যেহেতু ঘরোয়া প্রোগ্রাম, আপনারা সবাই এসছেন, আমরা এত সুন্দর দুটি পারফরমেন্স দেখলাম, আরেকটি পারফরমেন্স আমরা দেখব, ফলে সেই কারণেই আমরা এই খোলামেলা আলোচনাটা এখানে করেছি। আমরা আশিসদার কাছে আবার আসবো। আমার এরপরের আলোচনায় আমরা ফিরে যাই। বহু দল পশ্চিমবাংলাতে নাটক করছেন, জেলাতে, শহরে, বিভিন্ন জায়গায় প্রচুর দল আছেন যারা টিকিট না বিক্রি করে থিয়েটার করেন। তাতে দর্শক বাড়ছে না কমছে, সেটা নিয়েই আমাদের দ্বিতীয় প্রশ্ন, যে দর্শক টিকিট কেটে যদি নাটক দেখে তাহলে দর্শকের পরিমাণ বাড়বে, না প্রচুর দল যারা রয়েছে যারা টিকিট না বিক্রি করে থিয়েটার দেখানো যাচ্ছে, দেখতে বলছেন আর কি, ফলে তাতে গুণমান কতটা বাড়ছে না কমছে, এই বিষয়ে নিয়ে দু চার কথা বলতে বলবো আমি রঞ্জন দাকে। রঞ্জন দা যদি বলেন। আসলে প্রথমেই আমি জানাই থিয়েটার লাভার্সের সমস্ত বন্ধুদের, এই জন্য যে আমি বিশ্বাস করি যে ক্ষণস্থায়ী জীবন, খুব অল্প দিনের জন্য আমরা পৃথিবীতে এসেছি, এবং এই সময় এই সব সম্মাননা ভালোবাসাগুলো পাওয়া জীবনে খুব বড় প্রাপ্তি। এবং আমি কখনো আমার সমস্ত থিয়েটার জীবনে আমি কথা কখনো বলিনি যে যখনই আমাকে যেখানে সম্মাননা জ্ঞাপন করা হয়েছে আমি কখনো বলিনি যে আমি খুব বিব্রত বোধ করছি বা আমার কি যোগ্যতা আছে এগুলো পাওয়ার, আমি তা কখনো বলিনি। কারণ আমি মনে করি যে এই সম্মাননাগুলো যারা দেন তারা খুব ভালোবেসে দেন, শ্রদ্ধার সঙ্গে দেন, এবং এগুলো বিশেষ করে জীবনের এই পরন্ত বেলায় খুব একটা রং যেন এনে দেয়, যে ধুয়ে যাওয়া রং জীবনে সেই পুরো রঙগুলো যেন খানিকটা ফিরিয়ে দেয়, এবং যে ক্রিয়েটিভিটি খানিকটা মার খেয়ে যায়। আপনারা সবাই জানেন যে স্বীকার করি আর না করি 7 বছর পেরিয়ে গেলে মানুষের ক্রিয়েটিভিটিতে একটা ক্লান্তির ছায়াপাত ঘটে, এবং সেই ক্লান্তির ছায়াপাতের সময় এই সঙ্গে সম্মাননাগুলো আমাদের অনেকটাই আবার নতুন করে কিছু করতে প্রেরণা দেয়, কিছু লেখা বা কিছু ভাবনা। তো আমি আবারও থিয়েটার লাভার্সের বন্ধুদের আমার অকুণ্ঠ ভালোবাসা এবং সম্মান শ্রদ্ধা জানাচ্ছি। আর একটা খুব বড় কথা, 42 বছর থিয়েটারের যাত্রা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আপনারা জানেন যে জীবন্ত মানুষের শিল্প থিয়েটারকে সঙ্গে নিয়ে এতগুলো বছর পার হয়ে যাওয়া শুধু না, আজকে পৃথিবীর অবস্থা যেটা আশিস বলতে চাইছিল আর কি, আপনারা দেখবেন যে আজকে পৃথিবীতে কতগুলো দেশ থাকবে কি না এই নিয়ে সংশয়। আমেরিকা, বাংলাদেশ, এই দেশগুলো আগামী দিনে ভেঙে মানে ডিসইন্টিগ্রেটেড হতে 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 টুকরো টুকরো হয়ে যাবে, এমন অমানবিকতার এক চূড়ান্ত জায়গায় চলে যাচ্ছে পৃথিবী, যেখানে আইন নেই, শাসন নেই, শাসকের কোনো দায়িত্ব পালন করার অঙ্গীকার নেই, সবকিছু কোথায় যেন অদ্ভুত একটা অবস্থার মধ্যে আমরা চলছি। তো সেইখানে দাঁড়িয়ে কোথাও থিয়েটারের মতন থিয়েটার করতে করতে একটি নাট্য সংস্থা 42টা বছর ছুঁয়ে যাওয়া বা পার হয়ে যাওয়া, এটা খুব বড় একটা কথা। খুব উদ্দীপিত হতে হয় যে কোথাও মানুষ আজও সুন্দর রয়ে গেছে, না হলে এটা সম্ভব হতো না। আপনাদের সহযোগিতা, ভালোবাসা নিয়ে এগুলো সম্ভব। টিকিটের যে কথাটা বলা হলো, এগুলো আসলে এই আলোচনাটা আপনারা জানেন যে সবই একটা অংশী হয়ে যায়। গোটা পৃথিবীর যা ঘটনাগুলো ঘটছে, ভারতবর্ষে ঘটছে, তার থেকে আলাদা কিছু নয়। কারণ দেখুন, আমাদের অর্থনৈতিক সংকটের জায়গাটা আনতে হবে। তো আজকে নান্দিকার
নবান্ন নতুন করে করলো আর কি। আপনারা জানেন নবান্ন নাটক কতটা ভালো করেছে খারাপ করেছে সে আলোচনা এটা জায়গা না। একটা তো জায়গা, যদি 1000 টাকায় টিকিট হয়, যদি 500 টাকায় টিকিট হয়, তাহলে নবান্ন কে দেখবে? আপনারা জানেন কি জানি না যে আজকে টিকিট নিয়ে নিশ্চয়ই থিয়েটার দেখা উচিত বলে আমি বিশ্বাস করি। কিন্তু আবার এটাও ভাবনার একটা কোনো জায়গা তৈরি হচ্ছে আমাদের, যে প্রাচীনতম শিল্প, যে কোনো শিল্প, যে যদি এত টিকিট হয়, বিভিন্ন যে দলগুলোকে আমরা প্রতিষ্ঠিত দল বলে জানি বা বলে থাকি আমরা, প্রতিষ্ঠার কোনো সংজ্ঞা আছে কিনা আমার জানা নেই, যদি এমন হয় তাহলে এটা কি করে সম্ভব হবে? আর তারপরে ধরুন যে থিয়েটারটা আসলে গ্রামান্তরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা, নবান্ন, যেটা বিজন ভট্টাচার্য গণনাট্য সংঘের যুগে এই নাটকটি লিখেছিলেন নিশ্চয়ই সেই অনুজ্ঞা থেকে, এবং সেটা আজকে যখন সেটা হচ্ছে, সেটা যদি আমি দেখি যে তার টিকিট হচ্ছে 500, 1000 এইসব ধরনের টিকিট, এবং সেই টিকিটগুলো কেটে কি দেখা আদৌ মানুষের পক্ষে সম্ভব? আপনারা জানেন অতিমারির পরে, করোনার পরে গোটা ভারতবর্ষে 14 কোটি মানুষ কর্মহীন হয়েছিল, এবং যাদের কাজ ছিল তাদের কার্টনমেন্ট হয়েছিল স্যালারি, এবং আজও তীব্র অর্থনৈতিক সংকট। আমরা যারা সরকারি চাকরি করতাম বা আরো বিভিন্ন জায়গায় যেখানে পেনশন আছে, তারা হয়তো ব্যাপারটা এখনো অতটা বুঝি না, চালিয়ে নিতে পারছি। কিন্তু তাদের যাদের নেই, যাদের এইভাবে চাকরি চলে গেছে, আপনাদের একটা কথা বলি যে মাঝে ইন্টারন্যাশনাল মানে মনিটারি ফান্ড একটা বিশ্বের সমস্ত দেশের অর্থনীতি ডেকেছিল, ফাইন্যান্স মিনিস্টারদের ডেকে তারা একটা কনভেনশন করেছিল, সেখানে এই করোনা বা অতিমারি উত্তর যে পৃথিবী, সেই পৃথিবীর যে তীব্র অর্থনৈতিক সংকট, তার থেকে কি করে বার হয়ে আসা যায়। তো তারা কোনো পথ পাননি, বলছেন আসু এর থেকে বেরিয়ে আসার কোনো জায়গা নেই, ডিউ টু সে সোশ্যাল ডিস্টেন্স বলা হয় আমাদের বা লকডাউন, এর কারণে যে উদ্ভূত পরিস্থিতি হচ্ছে তার থেকে বেরিয়ে আসার কোনো পথ নেই। তাহলে সেখানে আমার কাছে এটা বিলাসিতা, প্রত্যেকে টিকিট কেটে থিয়েটার দেখবেন, এটা আমি মানছি। যদি টিকিট 20 টাকা হয়, যদি 25 টাকা হয়, বা সামনে দুটো 10 টাকা হয়, তাহলেই হয়তো একমাত্র সম্ভব আম জনতাকে থিয়েটার দেখানো। আর আমি যদি শহরের বুকে যে সমস্ত প্রতিষ্ঠিত দলের কথা বলছি, বা তুলনায় তারা অতটা প্রতিষ্ঠিত নয়, ভালো কাজ করেন, তারা যদি বলেন যে আমরা কোনো টিকিট 200 টাকার নিচে রাখবো না, বা শেষ শ্রোতা 100 টাকার নিচে রাখবো না, তাহলে কিন্তু কোনো অবস্থাতেই আমরা এটা দাবি করতে পারি না যে আম থিয়েটার জনতা এত পয়সা কেটে থিয়েটার দেখতে পাবে। আপনি বলবেন যে অন্য কিছু তো দেখেন, কি দেখেন? গানের অনুষ্ঠানে এখন কজন যায়? পয়সা নিতে যাবে কি করে? তাছাড়া এখন এই যে আমাদের একটা মোবাইল সেট আছে, সবই তো আমরা ওখান থেকে দেখতে পাচ্ছি, ছোট করে দেখছি, আমরা গান শুনতে পাচ্ছি, আমরা বড় বড় শিল্পীদের, পুরোনো দিনের শিল্পীদের ভিডিও আপলোড করে দিচ্ছে, সেগুলো শুনতে পাচ্ছি। একসঙ্গে আমি মুকেশের গান, কিশোরের গান, রফির গান, লতার গান, এই সময় শিল্পীদের গান সব শুনতে পাচ্ছি, কিন্তু থিয়েটারটা সেভাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তাহলে থিয়েটার দেখার আগ্রহ তৈরি করতে গেলে আমার মনে হয় এটা, আমি তখনই কথা উত্তর আমি যেটা দিয়ে রাখছি, যে যদি আমি ওই রকম টিকিট রাখি আর একটা অদ্ভুত অবস্থা তৈরি করার চেষ্টা করি আমি, তাহলে কিন্তু কখনোই আমাদের থিয়েটারের বন্ধন মুক্তি হবে না। কিছু শহরের লোক, আমাদের মতো লোকেরা থিয়েটার দেখে দুটো ভালো কি খারাপ বললো কি যায় আসে? জাতির থিয়েটারে কি যায় আসে? ধরুন আমি একটা থিয়েটার দেখে একটা রিভিউ করে দিলাম, কিছু বড় বড় কথা বললাম, কি যায় আসে তাতে? আম জনতা কি বলছে, তারা থিয়েটার এনজয় করতে পারছে কিনা, তারা থিয়েটারের মধ্যে দেশ কাল সময়কে খুঁজে পাচ্ছে কিনা। আজকে যদি আমাকে প্রশ্ন করেন, আমি একটা সহজ কথা বলবো যে আমি যে থিয়েটার চাইছি সে থিয়েটার পাচ্ছি না, বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি না। কোথায় পৃথিবীর সংকটটা দেখুন তো, বিশ্বজুড়ে কি মহা সংকট আছে চলছে আমাদের, খাদ্য নেই, বস্ত্র নেই, বাসস্থান নেই, দেশ বিক্রি হয়ে যাচ্ছে। আমেরিকার বুকে একটা উন্মাদ প্রেসিডেন্ট এসেছে, যা খুশি তাই করছে, যার কোনো হিসেব নেই, সীমা নেই, কোনো নিরাপত্তা নেই। একটা অদ্ভুত একটা অবস্থা দেশটার মধ্যে, পৃথিবীর মধ্যে। আর বাংলাদেশের অবস্থা ভাবুন, আজ রবীন্দ্রনাথের কাছারি বাড়ি আক্রান্ত হলো, গোটা পৃথিবীতে কোনো মিছিল আছে দেখেছে? আজ গাজার কথা ভাবুন, আমাদের থিয়েটারে কোনো শিল্পীর একটা মিছিল বার করেছে? লজ্জা লাগে, একটা থিয়েটার অ্যাক্টিভিস্ট, আমার লজ্জা লাগে। আমরা কি পেরেছি?
আজকে যেখানে একটা রাষ্ট্রের ইসরায়েল বলছে যে শেষ শিশুটাকে শেষ করে দেবো, এত বড় নির্মমতা, হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে, সেখানে মানে আমাদের প্রাণ নিয়ে গেলে আটকে দেওয়া হচ্ছে। একজন স্টুডেন্ট গ্রেটা থুনবার্গ, সে তার সাথীদের নিয়ে 12 জনকে নিয়ে গেছিল, আটকে দেওয়া হচ্ছে। সারা পৃথিবী জুড়ে আগের দিনে 6 দশক, 7 দশক, 5 দশক হলে উত্তাল হয়ে যেত পৃথিবী, আজও হচ্ছে। কিন্তু আমাদের ভারতবর্ষে ব্যতিক্রম, আমাদের ভারতবর্ষের থিয়েটার সেই পথ দেখাতে পারছে। তাই আমি শেষ কথা বলি, এটাই বলি যে এরকম একটা পরিস্থিতির মধ্যে যদি আমি মনে করি আমি 1000 টাকায় টিকিট রাখবো, আমার গ্ল্যামারাস দল যারা বিভিন্ন চ্যানেলে কাজ করে, বিভিন্ন জায়গায় যাদের প্রচারিত দল আর কি, তারা 1000 টাকা, 500 টাকা, 700 টাকা টিকিট রেখে যদি থিয়েটার করে থিয়েটারে উন্নয়ন হচ্ছে বলে মনে করেন, তা আমি মনে করবো কিচ্ছু হবে না। 2-4টে মানুষ ভিড় করবে, তারা হল ভরে যাবে, কিন্তু আম জনতা সেই থিয়েটার দেখবার মতন অর্থনৈতিক ক্ষমতায় থাকবে না। তাই থিয়েটারকে যদি খুলে দিতে হয় তাহলে টিকিট কমাতে হবে, সেই থিয়েটার করতে হবে যে থিয়েটারে জাতির প্রাণস্পন্দন খুঁজে পাওয়া যায়, যে থিয়েটারে আমি আমার ব্যথার কথা জানতে পারি, আমার লড়াইয়ের কথা জানতে পারি, আমি বেঁচে থাকার উদ্দীপনা পাই। তার বাইরে যে থিয়েটার আজকে মানে বেশিরভাগ যে থিয়েটার হচ্ছে, সেখানে আমার দেশকে খুঁজে পাচ্ছি না, আমার পৃথিবীকে খুঁজে পাচ্ছি না, দেশের যন্ত্রণা খুঁজে পাচ্ছি না। কিন্তু একটা ট্রানজিশন পিরিয়ড কিন্তু আগে তৈরি হয়েছে, একটা মাঝখানে সংঘাতের মধ্যে আমরা রয়েছি। আমি শেষ একটা কথা বলে যাব আজকে এই মুহূর্তে, যে এই কোনো কথাটা কিন্তু আমার নয়। এই বছর 2025 সালে যিনি বিশ্ব নাট্য দিবসে বাণী লিখেছিলেন, গ্রিসের একজন মানুষ, থিয়েডোরাস তার নাম, ট্রাজিপোলোস নামটার উচ্চারণ আমি ঠিকও না করতে পারি, কারণ গ্রিস থেকে ইংরেজি হয়েছে, ইংরেজি থেকে বাংলা, তো এরকমভাবে বাংলায় লেখা হয়েছে। তিনি গ্রিসের মানুষ। গ্রিস মানে আপনারা জানেন অ্যারিস্টটলের দেশ, প্লেটোর দেশ, সোক্রাটিসের দেশ, সত্যনিষ্ঠ, এক সত্যের তারা সন্ধানী, সেই দেশের মানুষ। তিনি প্রথম দুটো স্তবকে প্রশ্ন করেছেন যে থিয়েটার কি শুনতে পায়, পাচ্ছে না, পায় যে এই সময়ের আর্তকণ্ঠ, যেখানে হত দরিদ্র দমিত মানুষ তাদের এক বিশ্ব ব্যবস্থা শাসন এবং শৃঙ্খলে বন্দী করে রেখেছে, সেই বন্দিত্বের শ্বাসরুদ্ধ পরিস্থিতির মধ্যে জীবনের বর্ণালী কি ডানা মিলতে পারে? তার ইংরেজি ছিল স্পেকট্রাম অফ লাইফ। তারপরেই বলছেন থিয়েটার কি উদ্বিগ্ন, এই যে বিশ্বজুড়ে পরিবেশ দূষণ, এই যে জীব বৈচিত্র্যের ধ্বংস সাধন, এই যে দাবদাহ, এই যে সমুদ্র দূষণ, এই যে চারপাশে একটা বিপর্যয়, হিমবাহ গড়ে যাওয়া, এগুলো কি থিয়েটার দেখতে পাচ্ছে? তাই আমরা এটা বুঝতে পারছি, সামিয়া আইয়ুব একই কথা বলছে যে বিশ্বের থিয়েটারের কর্মীরা যেন এক দিশাহীন, এক পালহীন জাহাজের মধ্য দিয়ে তারা যেন যাচ্ছে। তাই আমরা বুঝতে পারছি যে থিয়েটার একটা একটা সন্ধান করতে চলেছেন, দিশা পাচ্ছেন না, কিন্তু দিশা চাইছে। তাই এ কথা আমরা বলবো যে আমাদের থিয়েটার একটা লড়াইয়ের মধ্যে রয়েছে, কিন্তু সেই লড়াইয়ের গন্তব্য আমরা এখন জানি না। সবাই ভালো থাকুন, নমস্কার। ধন্যবাদ রঞ্জন দাকে, অসাধারণ বক্তব্য রাখলেন। আমরা ভর্গদাকে একটু দেখে নিচ্ছি। আজকে আমাদের মধ্যে আরেকজন গুণী মানুষ রয়েছেন, সলিল সরকার। সলিল সরকারের আজকে জন্মদিন। আমরা একটু কেক কেটে সলিল দাকে আমরা উদযাপন করব। আপনারা সকলে মিলে একটু হাততালি দিয়ে সলিল দাকে অভিনন্দন জানান। ছিলাম যে দুটো কথাই বলবো, আর আপনারা প্রত্যেকে দর্শক হিসেবে দেখছেন ভর্গ মাঝে মাঝে এসে পেছনে হুমকি দিয়ে যাচ্ছে যাতে কিছু না বলি। আর কেকটা দেবে, নিশ্চয়ই বাড়ি নিয়ে যেতে পারবো, ফলে আর কিছু বলবোই না। শুধু সবাই খেয়ে নেবে। তাহলে দু চার কথা বলি। এক হচ্ছে কি, থিয়েটার বেঁচে থাকবে,
থিয়েটার বেঁচে থাকবে। থিয়েটার এভাবে বেঁচে থাকবে না, এই মঞ্চগুলো অন্নপ্রাশন, বিয়েবাড়ি আর কনফারেন্সের জন্য ডেট পাওয়া যাবে না, কিন্তু থিয়েটার বেঁচে থাকবে, এখনো বেঁচে আছে, এবং বিভিন্ন মাঠে ঘাটে উঠোনে থিয়েটার থাকবে, থাকা উচিত, আপনারাও থাকবেন। ধন্যবাদ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু সলিলা। আমাদের ছাত্ররা কিছু আমাদের দেবে বলে এসছে, আমি স্বাগতম মানে আমার সাথে যে অশ্বত্থমা করলো, অশ্বত্থমা, এবং কৃপাচার্য যে সে ক্লাস নিতে গিয়েছিল, তার নাম প্রদীপ মৌলিক। সেটা না, একটা রিয়েলিটি, যেমন গানের রিয়েলিটি শো হয়, নাচের রিয়েলিটি শো হয়, সেটা থিয়েটারের রিয়েলিটি শো হয়েছে, মানে ছোট আকারের হয়েছে। তাতে স্বাগতম চ্যাম্পিয়ন হয়েছে, স্বাগতের নাম রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিরও, ও সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে। ওরা সব, আমি ওদের চিফ ইনস্ট্রাক্টর, কি বলবো মেন্টার, চিফ মেন্টার ছিলাম, তাই জন্য ওরা আমার নাটক দেখতে এসছে, ভালো লেগেছে খারাপ লেগে ওরা জানে, ওরা এখন জ্ঞানী সব। তো আমরা কোনোদিন রিয়েলিটি শো চ্যাম্পিয়ন হইনি, এটা বলতে পারবো না। তো ওরা একটা আমাদের একটা কিছু দিতে চাইছে, স্যার দাও, আমার থিয়েলাবাসের তরফ থেকে আপনারা গ্রহণ করুন প্লিজ। যাও তোমরা সবাই ছবি করি ভাই। থিয়েলাবাস অনেক পুরনো দল, এরা অনেক ভালো ভালো নাটক অতীতে করেছে, বর্তমানে তারা আবার শুরু করেছে। থিয়েলাভার্সের এই প্রচেষ্টাকে আমাদের নাট্যমোদী, নাটক যারা ভালোবাসেন, নাটক নিয়ে যারা চিন্তা ভাবনা করেন, তাদের সকলের তরফ থেকে ভালোবাসা। থিয়েলাভার্স আরো অনেক পথে গিয়েছে। থিয়েলাভার্স দীর্ঘদিন ধরে তাদের থিয়েটারের সঙ্গে যোগাযোগ, এবং আমি থিয়েলাভার্সের যে নাটকটি প্রথম দেখি 17ই জুলাই, আমার এখনো মনে আছে। তার আগে তারা অনেক কাজ করেছেন, কিন্তু আমার সঙ্গে সেভাবে পরিচয় ছিল না। পরবর্তীকালে ভর্গদার সঙ্গে একটা অন্যরকম পরিচিত তৈরি হয়, তিনি আসেন আমাদের বিভাবনের বিভিন্ন সময় অনুষ্ঠানে, তাকে আমরা পাই, তিনি এসছেন, আমরাও এসছি। তো আজকে একটা সেরকম অনুষ্ঠানেই আসা, তার আমন্ত্রণে, এবং এসে খুবই ভালো লাগছে, খুবই আন্তরিক। থিয়েলাভার্সের সবাই, থিয়েলাভার্সের 42 বছর পূর্ণ হলো, 43-এ পড়লো, ওদের অভিনন্দন জানাচ্ছি। এবং থিয়েলাভার্সের সঙ্গে আমার পরিচয় বহুদিনের, যখন ওরা প্রতিযোগিতা মঞ্চ করতো, ছোট ছোট নাটক করতো, গ্রামে গঞ্জে নানান মঞ্চে করে বেড়াতো কাজ প্রবল বেগে, তখনই ছিল অ্যাকচুয়ালি থিয়েলাভার্সের গৌরবের সময়। তারপরে ওইটা একটু থিতু হয়ে যায়, থিতু হওয়ার পরে ওরা অন্যভাবে কাজকর্মগুলো করে এবং একটু কম কাজ করতে থাকে। আসলে 42 বছর ধরে একটা দলকে টিকিয়ে রাখা খুব কঠিন একটা কাজ। সেই কাজটা যে শেষ পর্যন্ত তারা করতে পারলো, এটার জন্যই আমি ওদেরকে ধন্যবাদ জানাই। এবং এখন হয়তো নতুন প্রজন্মের হাতে থিয়েলাভার্স দলটার দায়িত্ব পড়বে, দায়িত্ব পড়লে যদি আবার থিয়েলাভার্স নতুন করে বেঁচে ওঠে, নতুন করে কাজকর্ম করতে পারে, তাহলে নিশ্চয়ই আরও ভালো কিছু কাজ পাবো। আজকে জন্মদিনের জন্য ওদের আমার শুভেচ্ছা রইল। সাংঘাতিক ব্যাপার। মানে কি হয়েছে ডাক্তারবাবু? অবস্থা কি খুব সিরিয়াস? হাসপাতালে নিয়ে যেতে হবে নাকি? আরে কথা বলছেন না কেন? আরে না না, ওনার হার্টের একটা ভালভ লক। আর আজ কি হার্ট অ্যাটাক? পুলিশ তো আমার জ্ঞান গণ্ডির বাইরে চলে গেল। ভাই আমার দৈববাণী, আগামী 13ই জুন তোমার মৃত্যু হবে, যদি না তুমি অফিস বসের মাথায় ঘোল ঢালো। বুঝতে পারছো? আমার চাকরিটি নয়, এই বছর আমি কোথায় চাকরি পাবো? বাজারে প্রচুর ধারতে না, নাকে তুমি উড়ে যাবো ভাই। দাদা, আপনি আবার ঘাবড়ে যাচ্ছেন। বলি, আপনার ভগবান যা করেন তা আপনার মঙ্গলের জন্যই করেন। উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ছোটদের ভালোবাসা। আমি খুবই আনন্দিত যে আপনারা আপনাদের
মহামূল্যবান সময় ব্যয় করে আমার এই সভায় উপস্থিত হয়েছে। প্রথম ভদ্রমহিলার অভিনয় বড়দার স্ত্রী করেছে, ভালো লেগেছে ওনার একক অভিনয়, যেটা সাবলীল লেগেছে। আর মাঝের নাটক আমি দেখেছি এটা দ্বিতীয়বার, প্রথম আমি দমদমে দেখেছিলাম, খুবই ভালো প্রচেষ্টা চলছে, ওরা করছে ভালো। গ্রুপ থিয়েটার হিসাবে কর্মী হিসাবে আমি ভালো নিশ্চয়ই বলবো, কারণ আরো লোক আসুক, নাটক দেখুক, কারণ থিয়েটারের পাশে থাকুক, থিয়েটার কর্মীদের পাশে থাকুক চাইবো। বিশেষ করে প্রথমটাতে উপস্থাপনা খুবই ভালো লেগেছে, আর দ্বিতীয়টাও ভালো লেগেছে। নতুনত্ব, এমনি নাটক দেখা হয় না, খুবই আনন্দ পেলাম, খুবই দারুণ হয়েছে, অপূর্ব, মানে কিছু বলার মতন না, এত সুন্দর হয়েছে, সবাই খুব ভালো খুব করেছে, আমাদের খুব আনন্দ হয়েছে। আমাদের থিয়েটার লাভার্স কে অনেক অনেক থ্যাংক ইউ। এত সুন্দর তিনটে ড্রামা আমরা দেখলাম, অসাধারণ, সবার এত মানে মানে এফর্ট দিয়ে সবাই করেছে, খুব সুন্দর লেগেছে। মানে এরপরও যদি আরেকবার হয় আমি আবার আসবো। থ্যাংক ইউ। আর ভার্গ আঙ্কেলকে অনেক অনেক মানে রেসপেক্ট, অনেক সুন্দর হয়েছে, মানে সত্যি মানে উনি সব এত সুন্দর করে করেছেন, তিনখানা ড্রামা অসাধারণ হয়েছে, মানে হ্যাটস অফ। আমরা যেটা ফেস করি মানে এভরি মোমেন্ট অফ টাইমে সব মানে একদম চোখে একদম মানে ভাসছিল জিনিসটা, একদম ছবি অভিনয় করছিলেন কিন্তু সেটা মনে হচ্ছিল মানে পুরো সিনটা যেন চোখের সামনে দেখতেই পাচ্ছি, এরকম হয়েছে। আমার তো পুরো গায়ে কাটা ধরে চোখেও জল এসে গেছে। খুব সুন্দর অভিনয় হয়েছে ওনার, মানে বাস্তবটাকে এত সুন্দর একা যে ফুটিয়ে তুলেছেন, মানে অভিনয় বা থিয়েটার তাকে এত সুন্দর করে তুলে ধরেছেন, অপূর্ব লেগেছে, ভীষণ ভালো লেগেছে, সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। আমাদের বাস্তবটাকে উনি তুলে ধরেছেন আমাদের সামনে, এতে কি হলো আমাদের একটু শিক্ষাও হলো, যে আমরা জিনিসটাকে ভালো করে আরো বুঝলাম, জানলাম।